আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 3 নিয়ে, যেখানে আমরা কেভিএস পিজিটি 2023 সালের কম্পিউটার সায়েন্সের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলিউশন করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের এই প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেখানে তোমরা এর আগের পার্টগুলোকে দেখতে পারবে। সিকুয়েন্সিয়ালি যদি দেখো তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে, অ্যাটলিস্ট বুঝতে পারবে কিরকম ধরনের প্রশ্ন 2023 সালে এসেছিল এবং আমাদের এই বছর কিরকম ধরনের প্রশ্ন আসতে চলেছে। তো সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন দেখা যাক কি বলেছে। প্রচন্ড কনসেপচুয়ালাইজ প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন ভুল হওয়ার চান্স অনেকটা বেশি। যত ধরনের প্রশ্ন পাইথন থেকে 2023 সালে দিয়েছিল প্রত্যেকটা কিন্তু কনসেপচুয়ালাইজ প্রশ্ন। কিছু প্রশ্ন ডাইরেক্ট, কিছু প্রশ্ন কনসেপচুয়ালাইজ দিয়েছে। যারা এখনো পাইথনটা ইনডেপথ গ্রিপ করনি, আমার অলরেডি একটা প্লেলিস্ট বানানো রয়েছে পাইথন সিবিএসসি ক্লাস 11-12 এর জন্য, যেখানে এ থেকে জেড আমি ওখানে কভার করেছি, এক্সেপ্ট দ্য আইপি পোর্শন। ইনফরমেশন প্র্যাকটিসে যে তোমাদের পান্ডাস যে মডিউলটা রয়েছে, নামপাই রয়েছে, ম্যাটপ্লটলিবটা বাদ দিয়ে ওটা কিন্তু তোমার ম্যাক্সিমাম 80% অফ ইওর কেভিএস সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে পাইথন তার কিন্তু কভার হয়ে গেছে এ থেকে জেড। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো পাইথনের প্লেলিস্টে। তোমরা যদি ওই প্লেলিস্টে গিয়ে একবার ভিজিট করে দেখো, তোমাদের আইডিয়া কিন্তু বেস থেকে ক্লিয়ার হবে। আর এই পরীক্ষার ম্যাক্সিমাম ওয়েটেজ কিন্তু পাইথন ক্যারি করবে, এটা অবজেক্টিভ হোক কি তোমাদের ডিসক্রিপটিভ বা সাবজেক্টিভ হোক। তো চলে আসি, এই প্রশ্নটা দেখলে বুঝতে পারো, ভালো প্রশ্ন দিয়েছে যে প্রিন্ট করতে বলেছে 22.0 ডবল বাই 5। তো প্রথমে জানতে হবে 22.0 ডবল বাই কথাটার মানে কি। ডবল বাই কথাটার মানে হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর কথাটার মানে আমি যদি সিম্পল এটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি যদি লিখতাম 22 ডবল বাই 5 আর লিখতাম 22 সিঙ্গেল বাই 5, দুটোই আমাদের অপারেটর আছে। এটা নর্মাল ডিভিশন, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। এর অ্যান্সারটা কি হয় যদি ধরে নাও এইটা করি, 22/5 হলে তোমার হয়ে যাবে 4.4, কিন্তু হয়ে যাবে 4.4, মানে এটা ফ্লোটে আমাদের অ্যান্সার আসছে বা ডেসিমালে আসছে। অ্যান্সারে কিন্তু আমরা 4.4ই পাবো, খুব ভালো কথা। কিন্তু যদি এইটা করতাম তাহলে কি হতো, 4.4 নর্মাল অ্যান্সার হয়, তো এই পয়েন্টের পোর্শনটাকে ডিসকার্ড করে দেবে বা ওটাকে ফ্লোর ভ্যালু দেবে আমাকে। ফ্লোর মানে 4.4 এর ফ্লোর ভ্যালু কি হয়, 4 হয়, তাহলে শুধু অ্যান্সার পাবো কিন্তু 4 পেয়ে যাবো। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে এইটুকু প্রথমে ডিফারেন্স ক্লিয়ার করা দরকার যে ডবল বাই আর সিঙ্গেল বাইতে কি রেজাল্ট দেয়। দেখো এবার দুটো দেখো, এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার ডবল বাই ইন্টিজার করেছি, আমাদের রেজাল্টও ইন্টিজারে পেয়েছি। এবার আমাদের প্রশ্নে কিন্তু একটা ফ্লোট নাম্বার রয়েছে, ঠিক আছে, ফ্লোট মানে ডেসিমাল নাম্বার বলতে পারো, একটা ইন্টিজার। তো প্রথমে এটা ক্লিয়ার করতে হবে যে এর রেজাল্টটা কি দেবে। ফ্লোট, ইন্টিজার এগুলোকে ভুলে যাও, দেখো রেজাল্টটা কি দেওয়া উচিত। দেখো এটা ডিভাইড করলে আমরা এইটুকু ক্লিয়ার 4.4ই পাবো। 4.4টাও কিন্তু ফ্লোট রেসপেক্টে ডিনোট করছে। এইবার বড় প্রশ্ন যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হওয়া উচিত, ঠিক আছে। দেখো ফ্লোটকে যখন ইন্টিজার দিয়ে আমি ডিভাইড করবো, যেহেতু ফ্লোটের ওয়েটেজটা বেশি হয় ইন্টিজার থেকে, তার অ্যান্সারটা আমাদের কিসে আসবে, সেটা নর্মালি ইন জেনারেল ডবল বাই করো কি সিঙ্গেল বাই করো, আমাদের অ্যান্সার কিন্তু আমাদের ফ্লোটে রিটার্ন করবে। কিসে করবে, ফ্লোটে রিটার্ন, খুব ইম্পর্টেন্ট কথা। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমরা প্র্যাকটিক্যালেও করে দেখতে পারো, যেহেতু ফ্লোট ওয়েটেজটা অনেক বড়, ওয়েটেজ যদি ক্যাটাগরাইজ রেসপেক্ট করি, সেখানে ফ্লোটের ওয়েটেজ ইন্টিজার থেকে অনেকটা বেশি বলে অ্যান্সার কিন্তু এটা ফ্লোটে দেবে। এবার যেহেতু ডবল বাই আছে বলে এটাকে আমাদের ফ্লোর ভ্যালুতে নিয়ে যাব, তাহলে ফ্লোর ভ্যালু কি হবে 4.0, বাট এটা ফ্লোটেই থাকবে। কিন্তু এখানে যদি ইন্টিজার ছিল রেজাল্ট ইন্টিজারে এসছে, বাট এইটা তোমার যেহেতু ফ্লোট ডিভাইড বাই ইন্টিজার রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার ফ্লোটেই তুমি পাবে। আর তোমার রাউন্ড অফ করার পর, রাউন্ড বলবো না, ফ্লোর ভ্যালু করার পর, ফ্লোরিং করার পর তোমার রেজাল্ট কিন্তু 4.0, তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু 3। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কনসেপ্টটা, এটাকে মাথায় রাখতে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি এখানে 5.0 দেয়, কি দেয়, এরকম ধরনের বা দুদিকে যদি হয়, বা এরকম তোমরা প্র্যাকটিস করবে 22 ডবল বাই 5.0 কি দেয়। এই 3-4টে অবজারভেশন খুব ক্লিয়ার থাকতে হবে। এরকম ধরনের প্রশ্ন যদি বাই চান্স দেবে, এটা 120% ক্লিয়ারিটি বলে দিলাম, 120 সিউরিটি দিলাম, যে এরকম প্রশ্ন একটা থাকবেই এই 60খানা প্রশ্নের মধ্যে। তোমরা যত রকম কম্বিনেশনগুলো বাড়িতে প্র্যাকটিক্যালি করে দেখে আইডিয়া ক্লিয়ার করে নাও যে কিরকম ধরনের জিনিসটা হতে পারে। পরের প্রশ্নটা আমাদের পাইথন থেকে দিয়েছে, লিস্টের ওপর থেকে দিয়েছে, প্রচন্ড ভালো লেভেলের প্রশ্ন একটা দিয়েছে। কি দিয়ে প্রশ্নটা দেখো, একটা লিস্ট তোমাদের প্রোভাইড করা আছে। লিস্ট আশা করি তোমরা যদি না জানো, আমি বারবার বলবো, আমাদের পাইথন প্লেলিস্টে গিয়ে লিস্ট একটা ধরনের ডেটা টাইপ ইন পাইথন, এটাকে তোমরা খুব ভালো করে ক্লিয়ার করো। লিস্ট ডেটা টাইপের মধ্যে অনেক ধরনের কিন্তু ফাংশনস ইনবিল্ট রয়েছে, তোমাদের সেগুলোও জানতে হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছ অ্যাপেন্ড, পপ, জাস্ট এর মানেটা হয়তো বলে দেবো আমি, কিন্তু তোমরা যদি না জানো, একদম নতুন হও, ওখান থেকে আবার দেখে নিও। তো প্রথমে যে অ্যাপেন্ড ফাংশনটার কথাটার মানে কি, অ্যাপেন্ড মানে লিস্টের পেছন দিকে এটাকে ইনসার্ট করাটাকে অ্যাপেন্ড ফাংশনের একটা প্রযোজ্য কাজ, ঠিক আছে। তো সেই জায়গায় তাহলে লেখা আছে এল ডট অ্যাপেন্ড, মানে এল ডট অ্যাপেন্ড করতে হবে, এই ভ্যালুটাকে অ্যাপেন্ড করবো। এটা কি দিয়েছে, দিয়েছে এল ডট পপ দিয়েছে।
পপের মধ্যে আবার এল ডট পপ দিয়েছে, মানে খুবই কমপ্লেক্স করে কনসেপ্টটাকে দেওয়া রয়েছে, মানে এর যে ভ্যালুটা আমি কিন্তু লিস্টের পেছনে অ্যাপেন্ড করবো। প্রথমে পপটা কি করে দেখো, বেসিক যারা অ্যাটলিস্ট কম্পিউটার সায়েন্সের সঙ্গে টাচ রয়েছে একটা আইডিয়া তোমাদের থাকবে। আমাদের পপ কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা স্ট্যাক অপারেশন, যেটা আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচারে পড়েছিলাম। পপ মানে হচ্ছে আমাদের লাস্ট ইনসার্টের এলিমেন্টটাকে লিস্ট থেকে আমি পপ আউট করে দেবো। তাহলে এটা ওই ফাংশনটা তাই বলছে, পপের ব্র্যাকেটের মধ্যে যদি কোনো রকম কিছু না থাকে, দেখতে পাচ্ছি আমি হাইলাইট করছি, তার মানে ও কি করবে, লাস্ট যে ডেটাটাকে এখানে রয়েছে সেটাকে পপ করে মানে বাইরে বার করে দেবে, মানে লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। তো বাদ দিলে কি হবে, তাহলে এইটুকুর অ্যান্সার কি পাবো, আমি পাবো হচ্ছে এল ডট পপটা তো বাইরেটা রইলো, এইটুকুর অ্যান্সার আমি 1, যেহেতু 1টা বাদ দিয়েছো তাহলে আমি 1টা পেয়েছি, ব্যাস। এবার তো স্যার এখন বলে স্যার এল ডট পপের মধ্যে মাঝখানে 1টা রয়েছে, তার মানেটা কি, মানে দেখবো যে 1 নম্বর ইন্ডেক্স থেকে আমাকে ডেটাকে ওড়াতে, এটা মানে হচ্ছে এইটা যে প্রোভাইড, যদি এখানে কোনো রকম কোনো তুমি প্যারামিটার, এটা প্যারামিটার বলা হয়, যদি প্রোভাইড করা হয় তার মানে হচ্ছে সেই ইন্ডেক্স থেকে ডেটাটাকে পপ করো। তাহলে দেখো আমি যদি নর্মাল ইন্ডেক্স মানে অলরেডি জানো লিস্ট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যারে ইন নেচার হয়, জাস্ট বোঝানোর জন্য বললাম, অ্যাকচুয়ালি কিন্তু ইটস নট আ অ্যারে। অ্যারে হচ্ছে হোমোজিনিয়াস, এটা হেটেরোজিনিয়াস কনসেপ্ট, জাস্ট বোঝার জন্য, মানে ওর ইন্ডেক্সিং এর রেসপেক্টে যদি বোঝাই, এটা একটা অ্যারের মতন তোমরা ভাবতে পারো। যারা লিস্ট জানো তো ভালো কথা, না জানলে এটাকে ওয়ান কাইন্ড অফ অ্যারের মতন ভাবতে পারো, মানে অ্যাকচুয়ালি ইটস নট আ অ্যারে। তো এখানে 0 আছে 1 আছে, তাহলে এই 1 নম্বর ইন্ডেক্সের এই 3টাকে আমি বাদ দেবো, ভালো কথা। তাহলে এই এল ডট পপ 1 মানে এই যে 3টা 1 নম্বর ইন্ডেক্সে 3 আছে, 3টা বাদ হয়ে তাহলে রইলো। তাহলে আমি অ্যাপেন্ড কি করব, তাহলে এখন এই দুটো জিনিস বাদ দেওয়ার পর আমার লিস্ট কি রয়েছে, লিস্ট রয়েছে 3,2,2,1। দেখো প্রথমে এই 1টা বাদ হলো, তারপরে 3টা বাদ হলো, তাহলে রয়ে গেল 3,2,2,1, ঠিক আছে। তারপর আমার এখানে এবার অ্যাপেন্ড কে করবে, এই যে লাস্ট যে পপ করার পর 3টা পেলাম, 3টাকে ঢোকাতে হবে, লাস্টে 3 ঢুকে যাবে। তাহলে এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার 32213, যেটা তুমি 1-এ দেখতে পাচ্ছ, তাহলে অপশন 1 কারেক্ট। তাহলে এখান থেকে ফের একবার বলি, প্রথমে সব থেকে ভেতরের পপটা করো, লাস্ট 1কে পপ করলো, তাহলে 1 যখন অ্যাজ এখানে রইলো, তার মানে 1 ইন্ডেক্স থেকে 3 পপ হলো, পপ হওয়া মানে কিন্তু ওর মধ্যে লিস্টের মধ্যে ওইগুলো আর নেই, তাহলে পড়ে থাকলো কন্টেন্ট হচ্ছে 3221 পড়ে থাকলো। তারপর যেটা এই যে লাস্ট পপ করার পর যেটা পেলে 3টা, সেটাকে অ্যাপেন্ড মানে ঢোকাতে হবে, লাস্টে ঢুকে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এইটা। খুবই কনসেপচুয়াল প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতেই চলেছে। তোমরা যদি ফাংশন ক্লিয়ার থাকে, তোমাদের অবজারভেশন ক্লিয়ার থাকে, এগুলো কিন্তু আরামসে তোমরা করে আসতে পারবে। পরের প্রশ্ন চলে গেলাম, বলছে এটাও পাইথন থেকে দিয়েছে, বেস্ট কমান্ড টু জেনারেট L3 বা লিস্ট 3 বলতে পারো, লিস্ট 3 একটা লিস্ট বানাতে বলেছে, যার মধ্যে এই এলিমেন্টগুলো থাকবে, আর তোমার কাছে দুটো লিস্ট দেওয়া রয়েছে, L1 এর মধ্যে 10, 20, 30, L2 এর মধ্যে 40, 50, 60, দুটো লিস্ট দেওয়া রয়েছে, তোমাদের এইটা তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে সিম্পল দুটো লিস্টকে দেখো, দেখলে বুঝতে পারছো 10, 20, 30, 40, 50, 60, মানে কনক্যাট করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমরা কনক্যাট করলেও আমরা জিনিসটা পাবো। তাহলে এখানে হচ্ছে লিস্ট 3 ইজ ইকুয়াল টু লিস্ট 1 প্লাস লিস্ট 2, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার তোমাদের মেন প্রশ্নটা হবে যে স্যার লিস্ট 1 ডট অ্যাপেন্ডটা কি খারাপ করলো, এটাও তো আমাদের কাজ হয়, অনেক লোকরা করবে, তো সেটা বলে দিই। তো লিস্ট 1 ডট অ্যাপেন্ড যদি করি, তাহলে যদিও জিন জেনারেল করলে প্রথমত লিস্ট 1 এর মধ্যে ঢুকবে, L3 এর মধ্যে কোনো রকম কিছু রিটার্ন করবে না। তাহলে লেখা রয়েছে যে এখানে কিন্তু অ্যাপেন্ড বা এক্সটেন্ড, এটা কিন্তু লিস্ট 1টাকে মডিফাই করে, নতুন কোনো লিস্ট দেয় না, এটাও কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আর যদিও বা অ্যাপেন্ড করতাম, তাহলে গল্পটা এরকম হতো 10, 20, 30 থাকতো, এটা কিন্তু একটা সাবলিস্ট হিসাবে ঢুকতো 40, 50, 60। হ্যাঁ, এবার যদি আমি এটা কিন্তু L1 এর মধ্যেই আপডেট হতো, মানে লিস্ট 1 এর মধ্যেই আপডেট হতো। আর এখানে আপডেট বলে কোনো ফাংশন হয়ই না, এটা বাদ দিয়ে দাও, এটা ডিকশনারিতে হয়, লিস্টে হয় না। আর এক্সটেন্ড করলে কি হতো, হ্যাঁ এক্সটেন্ড করলে জিনিসটা থাকতো 10, 20, 30, 40, 50, 60 ডিফারেন্ট ইন্ডেক্সে থাকবেও কোনো অসুবিধার বিষয় নেই, কিন্তু এটা কিন্তু কখনো তোমাকে রিটার্ন করবে না। মানে এই এক্সটেন্ড ফাংশনটা কি করবে, লিস্ট 1 এর মধ্যেই চেঞ্জেসটা করবে, ঠিক আছে, নতুন কোনো লিস্ট রিটার্ন করে না বলে দুটো অপশন হবে না। কেন হবে না সেটাও বললাম, ক্লিয়ার করে দিলাম যে দুটো অপশন তোমাদের মনে হবে যে স্যার এটাও তো জুড়ছে, কিন্তু এটা কিন্তু জুড়লে প্রথমত রিটার্ন করে না, দ্বিতীয়ত এক্সটেন্ডের ওয়ে অফ ওয়ার্কিং এবং আমাদের অ্যাপেন্ডের ওয়ে অফ ওয়ার্কিং কিন্তু আলাদা আছে, দুটো মাথায় এগুলো, এই অবজারভেশনগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে। পরের প্রশ্ন আমাদের পাইথন থেকে দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনমিউটেবল ইন নেচার, কোনগুলো ইনমিউটেবল এর কথা বলেছে, যেগুলো ইনমিউটেবল খুব প্রযোজ্য শব্দ পাইথনের। মিউটেবল আর ইনমিউটেবল তোমাদের ক্লিয়ার থাকতে হবে, অর্ডার্ড আনঅর্ডার্ড ক্লিয়ার থাকতে হবে, এগুলো কিন্তু কথাগুলো অনেকটা তোমাদের নখদর্পণ রাখতে হবে।
ইমমিউটেবল কথাটার মানে হচ্ছে যেগুলোকে পাল্টানো যায় না, একবার তৈরি করে দিয়েছো তুমি চেঞ্জ করতে পারবে না ইন ফিউচার। তাহলে এরকম কোন ডেটা টাইপগুলো রয়েছে পাইথনে যেগুলো ইমমিউটেবল ইন নেচার? অপশনে রয়েছে যে সেট, লিস্ট, টাপেল, ডিকশনারি। টাপেলকে চেঞ্জ করা যায় না। এছাড়া আরেকজন রয়েছে স্ট্রিং। এই দুটোই কিন্তু আমাদের ইমমিউটেবল ইন নেচার, টাপেল এবং স্ট্রিং। অনেক সময় এই টাপেলের জায়গায় যদি স্ট্রিং দো তাহলেও কিন্তু স্ট্রিং তোমার কারেক্ট অ্যান্সার হতো। স্ট্রিংও কিন্তু ইমমিউটেবল ইন নেচার। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম। পরের প্রশ্নে চলে গেছি। এটাও একটা খুব সুন্দর কনসেপচুয়ালাইজ প্রশ্ন দিয়েছে, যেখানে পিআই একটা ফ্লোট ভেরিয়েবল, এটা পাই ধরে নাও, মানে নর্মালি এই রেসপেক্টে দিয়েছে 3.141592। প্রিন্ট করার সময় বলেছে %.4f। এই যে কথাটা খুব ইম্পর্টেন্ট, %.4f এর মানে কি? এর মানে পয়েন্টের পর 4 ঘর নেবো। ক্লিয়ার হয়েছে? যখনই পাবে এই কথাটা পয়েন্টের পর 4 ঘর নেবো, এখানে 5 দিলে 5 ঘর নেবো, তো 4 ঘর নেবো যখন, তখন আমি যে 5 নম্বর ঘরটা দেখবো সেটা 5 এর থেকে বড় না ছোট, 5 বা 5 এর থেকে বড় না ছোট, এরকম ছোট দেখতে হবে, মানে বড় প্লাস ছোট দুটোই দেখতে হবে। মানে 5 অনওয়ার্ডস থাকলে এখানে 1 প্লাস করবে লাস্ট সংখ্যাটায়, মানে 1 বাড়িয়ে দেবে, যেটা তোমার রাউন্ডিং অফ কনসেপ্ট তোমরা ম্যাথামেটিক্সে করেছো। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3.1416। তাহলে কারেক্ট অ্যান্সার, যারা 2 মেরেছো তারাই কিন্তু এখানে ভুল করে দেবে। তাহলে এইটা মাথায় রাখতে হবে, যখন আমি 4 ঘর নেবো আর আমার 5 নম্বর ঘর দেখতে হবে এটা 5 এর থেকে বড় না ছোট। 5 বা 5 এর থেকে বড় হলে লাস্ট যে সংখ্যাটায় 1 যোগ করে দেবে, মানে রাউন্ড অফ যে কনসেপ্টটা আমরা করি ম্যাথামেটিক্সে সেটা করে আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু পাবো। খুব ইম্পর্টেন্ট কথা ক্লিয়ার রাখতে হবে। তার অ্যান্সার হয়ে যাবে 3.1416। পরের প্রশ্ন চলে গেলাম। এটাও পাইথন থেকে প্রচন্ড কনসেপ্টুয়ালাইজ প্রশ্ন বলেছে, প্রিন্ট 10 অর 40। এবার এখানে কি প্রিন্ট হবে? বড় প্রশ্ন। 10 অর দেখতে কিরকম লাগছে? এবার অর মানে এটুকু বলে দিলাম যে 3টে তো লজিক্যাল অপারেটর হয়, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। এটা বেসিক আইডিয়ার মধ্যে বললাম। তো অরের কথা জানি যে কোনো একটা ট্রু হলে আউটপুট ট্রু হবে। এটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা পাইথন বলে কোনো কিছু ফিক্স না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই গল্প হয়। আর যে কোনো একটি ট্রু হলে ট্রু, তাহলে মানে কি, এই যে 10 রয়েছে, পৃথিবীতে একটা কথা মাথায় রাখবে, 0 ছাড়া, এক্সেপ্ট 0 অল নাম্বারস আর পজিটিভ ইন নেচার। এইভাবে তুমি ধরো, পজিটিভ মানে ট্রু ধরতে পারো, ফলস না। 0কে একমাত্র ফলস ধরি, পজিটিভ নেগেটিভ না ধরলেও এইভাবে ধরো। 0কে একমাত্র ফল ধরি, বাদ বাকি অল আদার নাম্বার যতগুলো রয়েছে সেগুলো সব কিন্তু আমার ট্রু ইন নেচার, সেটা মাইনাস হোক, নেগেটিভ হোক কি পজিটিভ হোক। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি পজিটিভ নেগেটিভ না বলে 0 এবং অল আদার বললাম। ঠিক আছে, তো সেই সাথে এখানে 10 রয়েছে, 10 মানে এটা ট্রু ভ্যালু। তো ট্রু মানে যদি যে কোনো একটা ট্রু হয় সেটাই রিটার্ন করবে। তাহলে প্রিন্টের মধ্যে ছিল 10 অর 40, তো 10ই ট্রু হয়ে গেছে। যদি ট্রু না হতো, যদি এরকম থাকতো 0 অর 40 থাকতো, অ্যান্সার কিন্তু 40 হতো, কারণ 0 হচ্ছে ফলস। যে কোনো ট্রু, তাহলে এটা তো হবে না, এটাই দেখবো আমি। তো 10ই ট্রু হয়ে গেছে, তাহলে অ্যান্সার কি হবে? 1 হয়ে যাবে। 10ই কিন্তু আমি এখানে আউটপুট পাবো। এটাই হচ্ছে তার কারেক্ট অপশন। পরের প্রশ্ন সেম পাইথন থেকে, এই আমাদের লজিক্যাল অপারেশন থেকে একটা প্রশ্ন দিয়েছে, লজিক্যাল অপারেটরস থেকে, অপারেশন না বলেও। এই হচ্ছে এই প্রশ্নটা যে নট ট্রু অর নট ফলস অ্যান্ড ট্রু। এই প্রশ্নটা সলভ করতে গেলে তোমাকে অর্ডারিংটা জানতে হবে যে কে কার আগে প্রায়োরিটিতে আসছে। প্রায়োরিটি গুলো কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। তো নট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তারপর হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে অর, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে নট গুলো করে নাও। নট অফ ট্রু আছে, নট অফ ফলস। নট মানে কি করে, যা থাকবে তার অপোজিট। তাহলে নট ট্রু মানে ফলস, তারপরে নট ফলস মানে ট্রু, আর এখানে ফলসটা যা ছিল তাই লিখে দিয়েছো। আর এদের মাঝখানে যেগুলো যেগুলো ছিল, অর ছিল অর লেখো, অ্যান্ড ছিল অ্যান্ড লেখো, রেখে দিয়েছো। এবার নেক্সট কাকে করবে? অ্যান্ড করবে। ট্রু অ্যান্ড ফলস করলে কি হবে জানো? দুটোই ট্রু হলে ট্রু হবে, নাহলে যে কোনো একটি ফলস হলে ফলস হয়। তাহলে ফলস তো এবারে রয়েছে, অর রয়েছে, আর এখানে কি আর কে পাবো? ফলস পাবো। একটা ফলস রয়েছে, আর ফলস আর ফলসে কি হয়? যে কোনো একটি ট্রু হলে অ্যান্সার অরে ট্রু হয়, দুটো ফলস হলে আউটপুট ফলস হয়। তাহলে ফাইনাল অ্যান্সার কি হয়ে যাবে? 2। এটা কিন্তু আউটপুট আমাদের ফলস হবে। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এইবার ডেফিনেটলি আসবে। এটা নর্মাল আমাদের সিবিএসসি বোর্ডের ক্লাস 12-এর যে পেপারটা হয় সেখানেও এরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রচন্ড লেভেলে পাওয়া যায়। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবেই। এবার এটাকে ধরে নিয়েই তোমাদের এগাতে হবে। পরের প্রশ্নটা ডেফিনেটলি ইজ আ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 120% অ্যাসিউরিটি চান্স এবার দেবে, কেন কি প্রত্যেক বছর সিবিএসসি ক্লাস 12-এ যে প্রথম 2 নম্বর প্রশ্নটা থাকে, এই প্রশ্নটা কিন্তু আমাদের পেপারে থাকে। প্রশ্নটা হচ্ছে তোমাদের এরকম একটি এক্সপ্রেশন দিয়ে দেয়, তোমাকে তার আউটপুট কি হবে লিখতে হবে। এটা সিবিএসসি বোর্ডে আউটপুটটা লিখতে হবে, বাট তোমাদের এখানে অপশন দিয়ে দেবে, তোমাদের এখানে কারেক্ট অপশনটা মার্ক করতে হবে। প্রশ্ন করার ধাঁচটা কিন্তু একই রকম হবে। তো এখান থেকে যে অপারেটরগুলো রয়েছে, তোমাদের অপারেটরের প্রিসিডেন্স এবং তাদের প্রায়োরিটি দুটোই কিন্তু তোমাদের জানতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আছে প্যারান্থিসিস, মানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজটা ফার্স্ট। যে কোনো ব্র্যাকেট আমরা জানি, বদমাস রুলসও পড়েছি, বি ফর ব্র্যাকেট আমরা জানি। তো প্রথমে এই ব্র্যাকেটস গুলো ফার্স্ট করবে, তারপর তোমার এক্সপোনেন্ট, এই ডবল স্টার গুলোকে বলা এক্সপোনেন্ট। এটা পাইথনে একটা অপারেটর
অপারেটর এক্সপোনেন্ট অপারেটর বলা হয়। পাইথনের অপারেটর যদি ইনডেপথ দেখো আমার প্লেলিস্ট বা বই পড়ো তুমি বুঝতে পারবে। তারপরে হচ্ছে ইউনারি অপারেটরটা বাদ দিয়ে দাও, তো এখানে গল্প নেই। নেক্সট হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডিউলার সিম্বল। তাহলে মাল্টিপ্লাই, সিঙ্গেল ইনটু হচ্ছে মাল্টিপ্লাই, ডিভিশন, ফ্লোর ডিভিশন এবং মডিউলাস মানে মড রিমাইন্ডার অপারেটর, এগুলো হচ্ছে থার্ড প্রায়োরিটিতে চলে গেল। আর লাস্ট হচ্ছে অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি কথাটা বলি এদের প্রিসিডেন্স কি থাকবে, তো দেখো এদের প্রিসিডেন্স যদি আমরা বুঝি তাহলে লেফট টু রাইট এদের প্রিসিডেন্স অর্ডারিং থাকে, মানে যে তোমাদের আগে পড়ে সে আগে চলে আসবে। তাহলে যদি মাল্টিপ্লাই, ডিভাইড এগুলো সবই সেম প্রায়োরিটির মধ্যে পড়ে, বাট প্রিসিডেন্স ফ্রম লেফট টু রাইট থাকে, সবগুলোরই তাই, আলাদা কিছু ব্যাপার নেই। তাহলে আমাদের প্রশ্নটা একটু সলভ করি। 1 প্লাস ধরে ধরে করাচ্ছি, দেখো এই হচ্ছে গল্প রয়েছে। তাহলে প্রথমে তোমরা এটা করো, 2 - 3 করো, তো 2 - 3 করলে -1 পাবে। তাহলে আমরা মনে মনে ভাবো 1, এখানে তোমার -1 রয়েছে, ইনটু 4 রয়েছে, আর তারপরে ডবল, এটা এক্সপোনেন্ট 5 ডবল/6। এবার তুমি কোনটা করবে, এইটা করবে। তাহলে 4 টু দি পাওয়ার 5 কি হওয়া উচিত, তার মানে তুমি 4 কে 5 বার গুণ করবে, মানে 4 4 × 4 × 4 × করে 5 বার করলে তোমরা মোটামুটি এর অ্যান্সার পাবে, করলে পাবে 1024। তাহলে 1 - 1 × 1024 ডবল/6। এবার দেখো ইনটু আর ডবল বাই এরা সেম প্রেসিডেন্সের মধ্যে, প্রায়োরিটির মধ্যে রয়েছে। তাহলে কে আগে হবে বলেছিলাম লেফট টু রাইট স্ক্যান করবে। তাহলে যে লেফট টু রাইট মানে এ প্রথমে হবে 1 × 204। তাহলে কি হবে 1 - 1024 ইনটু করলে তো একই হবে ডবল/6। ডবল/6 মানে ইন্টিজার ডিভিশন, ভুল না বললে। তো তোমরা সিম্পলটাকে ডিভাইড/6 করো, করলে অ্যাকচুয়ালি পাবে যে 170.66 পাবে। তো দরকার নেই আমরা যদি নেবো না, 170 শুধু নেবো। তাহলে এই রইলো। এই জায়গাটা -170 লিখেছি, যেটা -171 হবে। কেন আমি এটা 170 লিখলাম সেটা আমি বলে দিলাম। এই জায়গাটা তোমরা ভুল হতে করতে পারো, এটা কথাটা একটু আইডি ক্লিয়ার করে দিই। দেখো -1024 ডবল বাই যখন তুমি 6 করবে তুমি পাবে -170.66। তো এটাকে আমি 0.66টা আমি যেটা ফ্লোর ডিভিশন বলেছিলাম, 0.66টা বাদ দেবো না, এর ফ্লোর ভ্যালুতে নিয়ে যাবো। ঠিক আছে, এটা আমি বলেছিলাম ফ্লোর ডিভিশনের আগেও আমি বলেছিলাম। তো ফ্লোর ডিভিশন কথাটার মানেই হচ্ছে যে এর ওপরে হচ্ছে কি আছে, এর ওপরে কিন্তু -169 আছে। ঠিক আছে, এর নিচে আছে হচ্ছে -171। তাই জন্য এখানে 171 - 1 অ্যান্সার হবে -170। ট্রিক বেস প্রশ্ন কিন্তু। তুমি যদি এখানে ডাইরেক্ট তুমি যদি এই পার্টটা ট্রাঙ্কেট করে দাও তাহলে এটা অ্যান্সার হবে 1 - 170 করলে -169 হবে, যেটা অপশনে নেই। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার করার, দেখে এটা কিন্তু ফ্লোর ডিভিশন। হ্যাঁ, পয়েন্ট পোর্শনটা কেটে দেওয়া মানে এটা ফ্লোরে নিয়ে আসছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওটা ডাইরেক্টলি কাটলে কিন্তু নেগেটিভে তোমাদের কিন্তু সমস্যায় পড়ে যাবে। পজিটিভ হলে সমস্যা হবে না, নেগেটিভ হলে কিন্তু জিনিসটা সমস্যায় তোমরা পড়ে যাবে। এই জন্য ওই পার্টটা কিন্তু প্রচন্ড তোমাদের নিখুঁতভাবে জিনিসটাকে করতে হবে। পরের প্রশ্ন চলে গেলাম, উইচ ইজ নট আ ভ্যালিড পাইথন অপারেটর। কোনগুলো অপারেটর না ভ্যালিড পাইথনের, কোনটা অপারেটর না। এটা হচ্ছে ডবল ইকুয়াল টু, এটা কম্পারিজন অপারেটর, এটা তো বললাম ফ্লোর ডিভিশন, এটা এক্সপোনেন্ট, এরকম ধরনের কোনো কিছু নেই আমাদের পাইথনে। তাহলে অপশন হয়ে যাবে 2। এটা কিন্তু একটা কারেক্ট অ্যান্সার বলতে পারি, আর এটা হচ্ছে নট আ ভ্যালিড অপারেটর পাইথনে বলতে পারি। পরের প্রশ্ন বলছে which is an invalid identifier in Python। ইনভ্যালিড আইডেন্টিফায়ার মানে আইডেন্টিফায়ার মানে ভেরিয়েবলের নাম তুমি দিতে পারবে। এই চারটে দেওয়া হচ্ছে, কোনটা তুমি ভেরিয়েবলের নাম দিতে পারবে না। তুমি জানো এইটুকুনি, এরা এই জায়গাটুকু ক্লিয়ার হয়তো তোমাদের রয়েছে যে কোনো রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড গুলোকে আমরা ভেরিয়েবলের নাম হিসেবে কিন্তু ইউজ করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে জানতে হবে কোনগুলো আমাদের রিজার্ভ ওয়ার্ড ইন পাইথনে। তো সেই জায়গায় দেখো নান বলে একটা অলরেডি রয়েছে, কিন্তু এনটা ক্যাপিটালে হতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা কোনো রিজার্ভ ওয়ার্ড না, তাহলে এটা তুমি রাখতে পারো। তাহলে ট্রুও একটা আমার রিজার্ভ ওয়ার্ড, কিন্তু টিটা ক্যাপিটালে হতে হবে, টিটা স্মল হ্যান্ড, তাহলে এটাও তুমি একটা ভেরিয়েবলের নাম রাখতে পারো। তাহলে ফরও একটা ফর লুপ রয়েছে, বাট এফটা ছোট হাতের আছে, বড় হাত থাকলে তুমি ইউজ করতে পারো। বাট ফলস কিন্তু একটা তোমার রিজার্ভ কিওয়ার্ড, যেটা এফটা ক্যাপিটাল দিয়েই শুরু হয়, এটা তুমি একটা ভেরিয়েবলের নাম হিসেবে রাখতে পারো না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কারেক্ট হচ্ছে এইটা। কেন, এখানে কি বলেছে, নট অ্যান ইনভ্যালিড বলেছে। হ্যাঁ, সরি, অ্যান ইনভ্যালিড বলেছে। নট আ ভ্যালিড বলতে পারো বা ইনভ্যালিড আইডেন্টিফায়ার, মানে এটা তুমি অ্যাজ আ ভেরিয়েবলের নাম হিসেবে তুমি কোনো ভেরিয়েবল নাম তৈরি করতে পারো না। তো এই ছিল বেসিক 10টা প্রশ্নের একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দিলাম এই ভিডিও থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা কেভিএস এর এক্সাম দিতে ইচ্ছুক। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সাথে নেক্সট পার্টে আমার দেখা হবে।